আমরা হচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জিডিপির নীতি। $4 ট্রিলিয়ন, 4 লক্ষ কোটি মার্কিন ডলারের বেশি হচ্ছে আমাদের জিডিপি বার্ষিক মূল্য, যা কিনা জাপানকে পিছনে ফেলে চতুর্থ স্থানে চলে এসেছে। আমাদের সামনে এখন জার্মানি, চীন এবং আমেরিকা, তিনটি মাত্র দেশ। গর্বের কথা, শ্লাঘার কথা, একজন ভারতবাসী হিসেবে আমিও গর্বিত বোধ করি। একই সঙ্গে কতগুলো প্রশ্ন ওঠে যে আমরা কি সত্যি এই সমস্ত উন্নত দেশের জীবনযাত্রা মানের কাছাকাছি যেতে পেরেছি? আমাদের দেশে মানুষের মাথা পিছু বা গড়পড়তা আয় কিরকম? তার থেকেও বড় প্রশ্ন, তাদের জীবনযাত্রা মান এই সমস্ত উন্নত দেশের তুলনায় কিরকম? তার থেকে আরো বড় প্রশ্ন যে জীবনযাত্রা মানের মধ্যে আমাদের দেশে যে বিপুল বৈষম্য আছে, তার ফলটা কি হচ্ছে? যার জন্য অনুষ্ঠানের নামটা আমি এভাবে দিয়েছি, বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতিতে 100 কোটি গরিব মানুষ, দরিদ্র মানুষ। সংখ্যাটা 100 কোটি না হয়ে 80 লক্ষ হতে পারে, বা 1 কোটি 10-15 লক্ষ হতে পারে, সেটা নিয়ে বিশেষজ্ঞরা বলবেন। কিন্তু অর্থনীতির জিডিপির আকারে আমরা যত বড়, আমাদের দেশে মানুষরা সে তুলনায় কিভাবে আছে তা নিয়ে আমরা আলোচনা করব। তিনটি প্রশ্ন আমি করছি: মাথা পিছু আয় আমরা কোথায়, জীবনযাত্রা মানে আমরা কোথায়, এবং বৈষম্যতে আমরা কোথায়? বৈষম্যটা নিয়ে বরঞ্চ পরে পুরোপুরি আলাদা করে আলোচনা করা যাবে। প্রথম দুটো নিয়ে, যে দেশগুলোর সঙ্গে আমরা তুলনা করছি, তাদের তুলনায় আমরা বলছি যে আমরা কাছাকাছি এসে গেছি, আমরা গর্ব করছি। গর্বের কারণও আছে, যে কোনো নাগরিক হিসেবে আমিও গর্ব করি। কিন্তু আসল ছবিটা কি, সেটা যদি অসুবিধা আপনি সংক্ষেপে বলেন। বৈষম্যটা বাদ দিয়ে মাথা পিছু আয় এবং জীবনযাত্রা মানের কথা আমরা প্রথমে আলোচনা করি। অসুবিধা প্লিজ। কোনো একটা সময়তে, মানে কোনো একটা মাসে বা কোনো একটা ত্রৈমাসিকে, কোনো একটা সময়তে যদি পৃথিবীর দেশগুলোর জিডিপি একদিনের একটা দিন ধরে কাউন্ট করা হয়, তাহলে দেখা যাবে যে আজকের দিনে তাকিয়ে ভারতবর্ষের টোটাল যে জিডিপি রয়েছে, সামগ্রিক জিডিপি, সেটা দেশের সারা বিশ্বের চতুর্থতম পজিশনে রয়েছে। এখন এইটা বললে অনেকেই ভাববেন, এবং আমিও মানে এক সময় ভাবতাম যে আরে বাপরে, তো বিশাল ব্যাপার। তারপরে যেটা ভাবতে হয় সেটা হচ্ছে যে এই ব্যাপারটার মানেটা কি আসলে। হ্যাঁ, মানেটা কি, এটা মানে অনেকেই জানেন, আমি নতুন করে কিছু বলছি না। কিন্তু যদি আমি দেখি যে যাদের সঙ্গে তুলনা করছি, ধরা যাক জাপানকে পিছন ফেলে এসেছি বলে আমরা বলছি, ওটা ঘটনাটা ঘটে থাকতেই পারে। জাপানের জনসংখ্যা 10 কোটি, তাই তো? সেটি 10 কোটি মানুষের একটা অর্থনীতি, সেই অর্থনীতিটা মানে তারা $4.2 ট্রিলিয়ন ছিল, যে ডিসেম্বর মাসে আমি জানতাম। আর যদি আমি চীনের কথা বলি, চীনের মানে জাপানের জনসংখ্যা না, প্রাপ্তবয়স্ক জনসংখ্যার কথা বলছি, যারা কর্মক্ষম জনসংখ্যা, যে শিশু সে তো আর মানে তাকে তো আমরা ধরছি না, কারণ আমরা ধরে নিচ্ছি যে কর্মক্ষম জনসংখ্যাটাই মূলত ধরার বিষয়। চীনের কর্মক্ষম জনসংখ্যা 96 কোটি, আমাদের কর্মক্ষম জনসংখ্যা 99 কোটি, আর আমেরিকার কর্মক্ষম জনসংখ্যা বোধহয় এই 18-19 কোটির মতো হবে, এরকম। জার্মানিটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কাজে যদি আমরা বলি যে আচ্ছা, তাহলে জাপান একটা 10 কোটি কর্মক্ষম জনসংখ্যার দেশ, তারা আছে $4 ট্রিলিয়ন, চীন 96 কোটির একটা হিসেব, 96 কোটি কর্মক্ষম জনসংখ্যা, তাদের হচ্ছে প্রায় $18 ট্রিলিয়ন, এখন একটু 18 সামান্য বেশি। আর আমেরিকা হচ্ছে এই 18-19 কোটির জনসংখ্যার দেশ, তাদের হচ্ছে $28 ট্রিলিয়ন কাছাকাছি। হ্যাঁ, তাহলে প্রশ্নটা ওঠে যে আসলে এইটা সামগ্রিকভাবে একটা অর্থনীতির সাইজকে দেখলে আসল ছবিটা বেরোয় না। এটা প্রথমেই বোধহয় বলে নেওয়া দরকার। দেখতে গেলে দেখতে হয় দুটো দিক থেকে। একটা দিক থেকে দেখতে হয় যে মানে যেটাকে বলা হয়, সাধারণভাবে বলা হয় প্রতি ব্যক্তি জিডিপি কত, অর্থাৎ প্রতি ব্যক্তি প্রতি জিডিপি যদি আমরা হিসেব করি, তাহলে ডিসেম্বর মাস পর্যন্ত ভারতবর্ষ র্যাঙ্ক ছিল 122। হ্যাঁ, মানে পার ক্যাপিটা জিডিপি যদি হিসেব করি, তাহলে র্যাঙ্কটা দাঁড়ায় গিয়ে 122। চীনের র্যাঙ্কটাও হয়ে যায় 75, এমনকি আমেরিকার র্যাঙ্কটাও হয়ে যায় 9, মানে একে থাকে না।
কাজেই এটা একটা তুলনা যদি করতে হয় সত্যি সত্যি, যেটাকে আমরা মানে সাধারণ অঙ্কের ভাষায় বা অলমোস্ট পাটিগণিতের ভাষায় বলি যে তোমাকে মানে ঘোড়া আর গাধা তুলনা করা যায় না, গাধার সঙ্গে গাধা তুলনা করতে হয়, ঘোড়ার সঙ্গে ঘোড়া তুলনা করতে হয়। কাজেই তুমি যদি হিসেব করতে চাও তাহলে তোমাকে প্রতি ব্যক্তিকে তুলনা করে বলতে হবে যে তাহলে পার ক্যাপিটা কত। এবারে পার ক্যাপিটা আয়ের ক্ষেত্রেও দেখা যাবে যে আমাদের পজিশন বোধহয় মানে 140-এর কাছাকাছি আর একটু, সেটা হচ্ছে যারা উপরে আছে তাদের সংখ্যাটা কম, যারা যত নিচের দিকে যায় তারা তত সংখ্যাটা তত বাড়ে। কাজেই সেই দিক থেকে হিসেব করলে এটা শুনতে ভাল লাগে যে আমরা চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কিন্তু বাস্তবটা সেটা দেখায় না। এবারে যদি বলা হয় যে তাহলে সত্যি সত্যি বাস্তবটাকে বুঝতে গেলে আমাদের কিভাবে বুঝবো, সেটা আমি আমার মতো করে যে সেটা বলি, তারপরে অচিন্তা নিশ্চয়ই বলবেন। আমি যেটা বুঝতে চেষ্টা করি সেটা হচ্ছে যে গড় মাসিক আয় মানুষের কত। এবারে সত্যি সত্যি যদি সেটা দেখতে চাই তাহলে নানাভাবে দেখা যায়। সাম্প্রতিককালে যে টমাস পিকেটি আর অন্যরা মিলে যে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের যে রিপোর্টটা আছে ভারতবর্ষ সম্পর্কে, সেখানে দেখা যাচ্ছে যে মানে 83 কোটি মানুষের গড় মাসিক আয় 15,000 টাকার মতো বা তার চেয়ে কম। আচ্ছা, আমাদের কর্মক্ষম জনসংখ্যা 99 কোটি, তাহলে 83 কোটির থেকে 99 কোটি বাদ দিলে থাকলো 16 কোটি। এই 16 কোটির মধ্যে 9,22,00,000 জনসংখ্যার মানে কর্মক্ষম জনসংখ্যার আয়, গড় মাসিক আয় তাদের হিসেব অনুযায়ী মাসে 1 লাখ টাকার বেশি। তাহলে এই 83 আর 9 গিয়ে দাঁড়ালো আপনার এই 91-92, আর বাকি কিছু তো আছে তারা বেকার কর্মক্ষম জনসংখ্যার মধ্যে, সংখ্যাটাও প্রায় 4-5 কোটি তো বটে, 5 কোটি বটে। কাজী রইল হচ্ছে আপনার 3-4 কোটির খবর যারা ওই 1 লাখ আর 15,000-এর মাঝখানে রয়েছে। অর্থাৎ সে অর্থে আমাদের দেশের মাসিক আয়ের যে যদি আপনি একটা সিঁড়ি টানেন তাহলে দেখবেন সিঁড়িতে তলায় কি কতগুলো লোক, অনেকগুলি লোক রয়েছে, মাঝখানে সিঁড়ির কোনো পায়া নেই, সেটা ফাঁকা, আর একদম উপরের দিকে সিঁড়িতে কয়েকটা পায়া আছে, সেখানে কিছু রয়েছে। এবারে যদি আপনি দেখেন যে সত্যি সত্যি তাহলে জিডিপিটা এটা হচ্ছে একভাবে দেখতে পারেন, মানে আপনি যে সত্যি সত্যি মানুষের গড় মাসিক আয় কিরকম। এবারে আমরা যে একটা কথা সাধারণভাবে বলে থাকি, সেটা সারাক্ষণ সবাই ব্যবহার করেন, আমরাও মানে কথা চলে বলেই থাকি, সেটা হচ্ছে ভারতবর্ষের মিডল ক্লাস। এবারে এই মিডল ক্লাস বলে যে বিষয় বস্তুটি রয়েছে, যাদেরকে আমরা নিজেদের মিডল ক্লাস বলি আর আম্বানি আদানিদের বলি আমরা, তারা হচ্ছে শিল্পপতি, বুর্জোয়া ইত্যাদি। মুশকিলটা হচ্ছে যে আমাদের যদি আয়ের হিসেবের যে সিঁড়ি, সেই সিঁড়িতে হিসেব করলে দেখা যাবে যে যাদেরকে আমরা সরাসরি মিডল ক্লাস বলে মানে চিহ্নিত করেছি, যারা সারাক্ষণ টেলিভিশনে আসে, তারাই খবরের কাগজে পোস্ট এডিট লেখে, তারাই আমাদের মতো মানে এইসব ইউনিভার্সিটিতে পড়ায়, বক্তৃতা দেয় কলেজে, এরা অ্যাকচুয়ালি জনসংখ্যার মানে কেউ কেউ হিসেব করে বলবেন 5%, কেউ হিসেব করে বলবেন 10%, এরকম আর কি, তার থেকেও কম আর কি হিসেব করলে দেখা যায়। যদি সত্যি সত্যি সিঁড়ি দিয়ে হিসেব করি যে তলায় কতজন আছে, তার উপরে কতজন আছে, তার উপরে কতজন আছেন, সেইভাবে দেখলে ভারতবর্ষের সত্যিকারের মিডল ক্লাস যে, সে তার মাসিক আয় মোটামুটি ধরে নেওয়া যাবে অ্যাবাউট 35,000 টাকা মাসে, মানে এইরকম একটা দাঁড়ায়, অর্থাৎ সেই হচ্ছে মিডল ক্লাস। কাজে আমাদের দেশের যে মানে যে আয়ের যে চিত্রটা রয়েছে, সেই চিত্রটা দেখলে বোঝা যায় যে সত্যি সত্যি একটা বিশাল ফারাক রয়েছে। আমি বৈষম্যের দিকটা একটু পরে আসবো, সেখানে সম্পদের কথাও বলতে, আলাদা করে আলোচনা করবো, পরে কথাও বলতে হবে। আচ্ছা, আরেকটা দিক থেকে দেখা যায়, সেটা হচ্ছে যে আচ্ছা তাহলে জিডিপিটা বাড়ছে, এই যে সত্যি সত্যি যে এত বিশাল জিডিপিটা হচ্ছে কি করে, এটা এলো কি করে? মানে নিশ্চয়ই তো কারুর না কারুর প্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে, তারা কি হচ্ছে হিন্দি ভাষায় বললে, কার তারা কি হচ্ছে সত্যি সত্যি, এইটা তো একটা বড় প্রশ্ন। এবারে যেই যে কার তারা কি হচ্ছে, এটা নানাভাবে মানুষ দেখেছেন, এটা অচিন্তা প্রদীপের আরো ভালো বলবেন।
তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের উপর থেকে দেখলে অ্যাবাউট 10 থেকে 15% মানে জনসংখ্যা এবং অ্যাডাল্ট জনসংখ্যাকে ধরতে পারি তার মধ্যে এই পরিমাণ ব্যক্তি, অর্থাৎ সেটা কেউ হিসেব করে বলবেন যে 15 থেকে 20 কোটি, কেউ বলবেন আরেকটু হয়তো বেশি আরেকটু হয়তো কম, কিন্তু কাছাকাছি 20-22 কোটির বেশি তো মানুষ হবেই না কোনোভাবেই। মানে আমার নিজের হিসেবে আবার 15 থেকে 17 কোটি, সেটা হিসেবের নানা রকম তারতম্য হয়, সেটা নিয়ে বড় কথা নয়। এরা হচ্ছেন মানে তারা সত্যি সত্যি তারা কি করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে এটা একটা সাধারণ হিসেব দিয়ে বলা যায়, সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন একটা কলেজের লেকচারারের যা মাইনে ছিল, তখন তাকে যদি একটা মারুতি গাড়ি কিনতে হতো, মারুতি মানে ছোট্ট মারুতিটা আর কি, মারুতি 800, তার 2.5 থেকে 3 বছরের রোজগার লাগতো। মানে আমরা যখন চাকরিতে ঢুকেছি, আমি লেকচারার হয়ে ঢুকিনি, কিন্তু ওই লেকচারারের স্কেলের মাইনেতেই ঢুকেছিলাম সরকারি চাকরিতে। তখন সবে 82-83 সালে মারুতি গাড়ি বেরিয়েছে বা তার একটু পরে, ওই রকম লাগতো। আজকে যারা স্কুলের টিচার, যারা কয়েকপতি মানে বা কলেজে যদি কেউ ঢোকেন, তার মারুতি গাড়ি কিনতে সেই 5 মাস কি 6 মাসের মাইনে দিয়ে কেনা যায়। মোটামুটি এইভাবে জিনিসটাকে দেখতে গেলে আমি আরো উদাহরণ দিতে পারি যে সত্যি সত্যি ধরনের মানুষের তারা জীবনের তারা অনেকটা হয়েছে। আরেকভাবেও বলা যায়, সেটা হচ্ছে যে যারা সত্যি সত্যি ওই দেশের ক্ষুদ্রতম অংশ, ওই যে 9,22,00,000 কথা বললাম, তার মধ্যে আরো অনেকে আছেন লেয়ারে, তাদের যদি আমি একটা সাধারণ হিসেব বলি যে আচ্ছা, যারা 1991 সালে $1 বিলিয়ন মানে সম্পদ বা যাই বলুন না কেন, এরকম ভারতীয় ছিলেন একজন। সেইটা 2022 সালে হয়েছেন 162 জন। 2023 গিয়ে দেখা যাচ্ছে যে কোভিড এর পরে যে 68 জন বিলিয়নিয়ার আরো বেশি যুক্ত হয়েছেন, তার মধ্যে 28 জন হেলথ বিলিয়নিয়ার। এটাও আমাদের মনে রাখতে হবে যে তার মানে একটা শ্রেণীর মানুষ সংখ্যায় বাড়ছে, এবং তাদের ভারতবর্ষের নেট আয়ের অংশ কতটা সেটা যদি হিসেব করে দেখেছি, সেটা দেখবো যে সারা পৃথিবীর ভীষণ খারাপ অর্থনীতির মধ্যে যেগুলি পড়ে তার মধ্যে একটা, যেখানে এই বর্গটি নেট আয় ভারতবর্ষের প্রায় 57% কাছাকাছি। আমি আরেকটা ছোট্ট হিসেব দিই, সেটা হচ্ছে যাদের $1 বিলিয়ন বেশি যাদের সম্পদ বা আয় ধরেন যাই ধরুন আপনি, তারা 2014 থেকে 2023 পর্যন্ত তাদের এই 10 বছর বা 8-9 বছরে তাদের আয় বেড়েছে কিন্তু 180 গুণ। এটা ভারতের জাতীয় আয় যত হারে যা বেড়েছে তার প্রায় 10 গুণ বেশি। মানে অর্থাৎ এক শ্রেণীর মানুষ তো ভীষণভাবে করছে। আসলে বৈষম্যটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করবো, একটা অংশে আলাদা করে আলোচনা করবো। কাজী আমি যেটা নিয়ে আমি আরেকটু বলে শেষ করি আপাতত, সেটা হচ্ছে যে অন্য আরেকটা দৃষ্টিতে দেখতে পারি আমরা, সেটা হচ্ছে যে মজুরি, অর্থাৎ মানুষ তো রোজগার করছে মূলত বেশিরভাগটাই হচ্ছে মজুরি দিয়ে, মজুরি স্যালারি যাই বলুন না কেন, ওয়েজ। এই মজুরির হালটা সত্যি সত্যি কি হলো? সত্যি সত্যি কি মজুরি বাড়লো? যদি জীবনযাত্রার মান হিসেব করতে হয়, তাহলে আমাকে ফিরে যেতে হবে যে মানুষের রোজগার বাড়ছে কিনা, মজুরি বাড়ছে কিনা, তাই তো? এবারে মজুরি বাড়ার যে তথ্য পাচ্ছি তাতে দেখা যাচ্ছে গত 10 বছরে প্রকৃত মজুরি, অর্থাৎ রিয়েল ওয়েজ মানে আমি যা পাই সেটা ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে যে সত্যিকারের ওয়েজ, যেটা দিয়ে আমি 10 বছর আগে যা কিনতাম আজকে সেই জিনিস সেই পরিমাণে কিনতে গেলে যত টাকা লাগে এটা দিয়ে সময়, প্রকৃত মজুরি গত 10 বছরে সত্যি কথা বলতে কি মানে আসলে আদৌ বাড়েনি। একটুখানি হিসেব করলে বলা যায় যে মোটামুটি 0.9% বেড়েছে কৃষি শ্রমিকদের, নির্মাণ শ্রমিকদের বেড়েছে মানে 0.05%, অন্যান্য শ্রমিকদের বেড়েছে 0.3%। যেখানে খুব বেশি বেড়েছে দক্ষিণ ভারতে, সেখানে শ্রমিকদের মজুরি বেড়েছে 2 থেকে 3.5% হারে প্রতি বছর ইনফ্লেশন মোটামুটি 5%। তার মানে প্রকৃত মজুরি আসলে তো বাড়েইনি। আমি ওই দিক থেকেও দেখতে পারি যে সত্যি সত্যি মানুষের মজুরি বেড়েছে কিনা বা রোজগার বেড়েছে কিনা।
কাজে এটা একটা অদ্ভুত পরিস্থিতি আমাদের তৈরি হচ্ছে, যে তৈরিটা হচ্ছে এই যে জিডিপি যে বাড়ছে এটা মিথ্যে কথা নয়, এটা সত্যি কথা। দেশের কিছু মানুষ যে তারা কি করছেন এটাও সব মিথ্যে কথা নয়, এটাও সত্যি কথা। এবং কিছু মানুষ অনেক দূর এগোচ্ছেন বলেই জিডিপিটা বেড়ে যাচ্ছে। কাজে আমাদের এমন হতে পারে পরিস্থিতি, সেটা হচ্ছে যেটা আমি একটা অন্যত্র লিখেছিলাম, এটাই বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে দেশ আসলে এগোচ্ছে কিন্তু মানুষ এক জায়গায় আছে।